মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বাংলা ক্লাসিক উপন্যাস প্রথম আলো। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শুরু হচ্ছে প্রথম আলো। ওরে দেখ না, শ্যামার কি হলো একটু দেখ না। ওখানে তো তাকে ঘন্টার পর ঘন্টা থাকতে বলা হয়নি। কোনো প্রহরের সঙ্গে গোপনে আসনাই করছে নাকি? মহারাজের কানে টুক করে কথাটা তুলেই তো সে ফিরে আসবে। শ্যামার কোনো বিপদ হলো? শ্যামা কোথায়? শ্যামা কোথায়? তাকে ডেকে নিয়ে আয়। সে হতচ্ছাড়ির নাকে দড়ি দিয়ে তাকে টেনে নিয়ে আয়। এত বড় সাহস তার! কোথায় সে লুকিয়ে আছে? কেন তাকে ডেকে আনছিস না? যা! সে ঘরের দরজা বন্ধ, ভেতর থেকে কুলুপ দেওয়া। এই শ্যামা! ত্রিপুরার মহারাজ বীরচন্দ্র মাণিক্যের একাধিক রানীর গর্ভের বৈধ সন্তানদের বাইরেও প্রচুর কাছুয়া রমণীর গর্ভের অবৈধ সন্তানও ছড়িয়ে আছে। রাজপুত্র হলেও তাদের কোনো মর্যাদা নেই। কিন্তু ভরত নামের একটি কাছুয়া রমণীর সন্তানের কপালে শিকে ছিঁড়েছে মাস্টার শশীভূষণের কল্যাণে। ভরতকে শশীভূষণের পাঠশালায় পড়ার অনুমতি দিয়েছেন স্বয়ং মহারাজ। শশীভূষণ তাঁর শিক্ষার ভাণ্ডার উজাড় করে দিতে থাকেন ভরতকে। আর শশীভূষণের শিক্ষা, জ্ঞান, জীবন আদর্শে পাল্টে যায় ভরতের এতদিনের জগৎ দেখার চোখ। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে অস্থির ভরত কমল দিঘির পাড়ে একা একা সময় কাটায় আর ভাবতে থাকে তার মাস্টার মশাইয়ের বলা কথাগুলো। কিন্তু মাস্টার মশাই যে বলেছেন স্বর্গ বলে কিছুই নেই, তাহলে মা কোথায়? মা কালী বলেও কেউ নেই। মাস্টার মশাই অত পড়া জানা মানুষ, তিনি মিথ্যে বলবেন? মা কালী নেই একথা ভাবলেই ভরতের ভয় হয়, যেন অলক্ষ্যে কোথাও থেকে মা কালী দেখছেন ভরতকে। তিনি যদি রাগ করেন? কোথায় থাকেন নিরাকার ঈশ্বর? কোনোদিন চোখে দেখা না গেলেও মানুষ তাকে ডাকে কেন? হঠাৎ কার পায়ের আওয়াজ পেয়ে চমকে পেছনে তাকালো ভরত। তার বুক ধক ধক করছে। মাস্টার মশাইয়ের কথা শুনেও তার বিশ্বাস কিংবা আতঙ্ক যায়নি। এবার বুঝে সত্যি মা কালী আসছেন তাকে শাস্তি দিতে। বদলে সে দেখতে পেল একটি কিশোরীকে। তাতেও তার শঙ্কা গেল না, কারণ সে জানে যে ঠাকুর দেবতারা ইচ্ছে করলেই নানা রকম রূপ ধরতে পারেন। আরেকটু কাছে আসার পর দেখা গেল 12-13 বছরের একটি মেয়ে কোনো রকমে গায়ে একটা শাড়ি জড়িয়ে আছে। আলু থালু, চোখ দুটিতে ঝিকঝিকে দুর্গতি, ওষ্ঠে ভিজে ভিজে হাসি মাখানো। বিস্ফারিত নয়নে চেয়ে রইল ভরত। মেয়েটি কাছে এসে বলল, এই, তুই কে রে? এখানে কি করছিস? ভরত কোনো উত্তর দিতে পারল না। দেবী না মানবী এখনো সে যেন ঠিক বুঝতে পারছে না। এখন দুপুর, চারদিক শুনশান। রাজবাড়ির এলাকার বাইরে কেউ হুট করে আসতে পারে না। রাজবাড়ির কোনো কিশোরীর এরকম প্রকাশ্যে বাইরে আসার প্রশ্নই ওঠে না। এদিকে উত্তর না পেয়ে মেয়েটি আবার বলল,
ও বুঝেছি, তুই সেই নতুন রাজকুমার হয়েছিস তাই না? আগে দাসীর ছেলে ছিলি। লব কার্তিক, রাজকুমার হয়েছিস তো চুল আছড়াসনি কেন? তুমি কে? তুই আমাকে চিনিস না, আমি খুমন। না না, আমার আর একটা ভালো নামও আছে, মনোমোহিনী। তুই গাছে উঠে জামরুল পাড়তে পারিস? মহাদেবী ভানুমতির বোনের মেয়ে মনোমোহিনীকে আগে দেখেনি ভরত। রানীদের মহলে সে যায়নি কোনোদিন। প্রাসাদের বাইরে ঘোরাফেরা করা নারীদের নিষিদ্ধ। কিন্তু মনোমোহিনী মণিপুরের কন্যা। মণিপুরের মেয়েরা পুরুষদের মতনই স্বাধীনতা পায়। প্রকাশ্য রাস্তায় পুরুষদের সঙ্গে কথা বলাতেও কোনো বাধা নেই, বরং পুরুষদের সঙ্গে রঙ্গরসিকতা করার জন্য মণিপুরের কন্যারা বিখ্যাত। আগরতলায় এসে এত নিষেধের ঘেরাটোপের মধ্যে পড়ে মনোমোহিনী ছটফট করে। কখনো কখনো সে বেরিয়ে পড়ে খাঁচা খোলা পাখির মতন। মুক্ত বাতাসে তার শরীরে তরঙ্গ জাগে। কাছেই একটা বড় জামরুল গাছ। ফুল ঝরে, সবেমাত্র গুটি এসেছে, ফল এখনো খাওয়ার উপযোগী হয়নি। মনোমোহিনী সেই গাছতলায় দাঁড়িয়ে বলল, এই লব কার্তিক, আমায় কটা জামরুল পেড়ে দে না। আমি গাছে উঠতে পারি না। ইস, তাহলে তুই কি পারিস? পাখি শিকার করতে জানিস? ভরত এবারও দুদিকে মাথা দোলাল। সে বুঝতে পেরেছে যে এ মেয়ে মানবী বটে, তবু এর সঙ্গ তার পক্ষে বিপজ্জনক। এমন নির্জন দুপুরে বাগানের মধ্যে কোনো বালিকার সঙ্গে কথা বলার তো রীতি নেই। কেউ যদি দেখে ফেলে তবে তাকেই দোষ দেবে। আয়, গাছে চড়া শিখবি? আমি শিখিয়ে দেব। ভরত চঞ্চলভাবে তার দিকে চেয়ে রইল। শাড়িটা ভালো করে জড়িয়ে গাছ কোমর করে বেঁধে নিল মনোমোহিনী। একটা পা হাঁটু পর্যন্ত রইল, সেদিকে তার খেয়াল নেই। পিঠ একেবারে নগ্ন। সে বেশ সাবলীলভাবে জামরুল গাছ বেয়ে উঠতে লাগলো। খানিকটা উঠে বলল, নে, এবার আয়, আমার হাত ধর। ভরত চোখের পলক না ফেলে সেদিকে চেয়ে রইল, যেন একটা ঢেউয়ে ভেসে যাচ্ছে বাস্তবতা। সে যেন এখানে আর উপস্থিত নেই। সে দেখতে পাচ্ছে বইয়ের পৃষ্ঠার কোনো কাহিনী। এই মনোমোহিনী যেন বঙ্কিমচন্দ্রের উপন্যাসের নায়িকা শৈবলিনী। কিন্তু সে তো প্রতাপ নয়, সে ভরত। তার বুকের মধ্যে দুম দুম শব্দ হচ্ছে, জ্বালা করছে তার কান্দটি। হঠাৎ সে যেন বুঝল এই দৃশ্যটিতে তাকে মানায় না। সে উঠে অন্য দিকে হাঁটতে শুরু করল। এই এই, কোথায় যাচ্ছিস? এই লব কার্তিক, পালাচ্ছিস কেন? আয়, শিগগিরই আয়, নইলে আমি নেমে গিয়ে তোর কাছা খুলে দেব। এবারে জোরে ছুট দিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে গেল ভরত। সেদিনের মতো তো পালালো ভরত, কিন্তু মনোমোহিনী জঙ্গলের আনাচে কানাচে ঘুরতে ঘুরতে ঠিক নজর রেখেছিল তার উপর। আর আজ সুযোগ বুঝে মানা ঘরে যাওয়ার জন্য তার নামখানাই প্রস্তাব করে বসল পাটরানী ভানুমতির কাছে। ভরত যে নতুন রাজকুমার হয়েছে, সে পুরুষ মানুষ, তার তো মানা ঘরে যেতে বাধা নেই। দাসীদের মাধ্যমে রাজপুরীর সব খবরই চালাচালি হয়। সেই সূত্রে ভানুমতিও শুনেছেন যে সম্প্রতি এক মৃত কাছুয়ার সন্তান রাজকুমারের পদমর্যাদা পেয়েছে। ছেলেটির বয়স বেশি নয়। কৌতূহলী হয়ে ভানুমতি বললেন, যা তো, ছেলেটাকে ডেকে নিয়ে আয় একবার দেখি। আমি ডেকে আনছি। এই না 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 না, তুই যাবি না। কিন্তু কার কথা কে শোনে? চঞ্চলা হরিণীর মতন মনোমোহিনী ততক্ষণে 2-3 লাফে অন্যদের ডিঙিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। মূল প্রাসাদের পেছনের দরজা দিয়ে বেরিয়ে একটি ফুলের বাগান পার হয়ে মনোমোহিনী
ভরতের ঘরের জানলার কাছে দাঁড়ালো। এ ঘরে তেমন রোদ ঢোকে না, কেউ জানলা আড়াল করলে ভেতরে ছায়া পড়ে। ঘরে শুধু একটি কাঠের চৌকি, ওপরে তোশক নেই, শুধু চাদর ও বালিশ পাতা। এক কোণে একটি কালো রঙের মাটির কুঁজোর গলা একটি পেতলের গেলাস দিয়ে ঢাকা। শুধু এই অস্থাবর সম্পত্তি ছাড়া ভরত এ যাবৎ সংগ্রহ করতে পেরেছে মোট 7খানি বই। সেগুলি সে তার মাথার বালিশের পাশে রাখে এবং এ বইগুলি বারবার পড়ে। লুঙ্গি পরা, ঊর্ধ্বাঙ্গে কোনো বসন নেই। খাটের ওপর বসে ভরত একটা বই খুলে মনোযোগী হয়ে আছে। বইয়ের ওপর ছায়া পড়তে ভরত মুখ তুলে তাকালো। আবার সেই কিশোরী। ভরতের বুক কেঁপে উঠল। রোমাঞ্চে নয়, ভয়। মনোমোহিনীকে দেখলেই ভরতের মনে হয় এ কোনো বিপদ ঘটাতে চায়। অন্য রাজকুমাররা সবাই তাকে বিদ্বেষের চোখে দেখে। তার সামান্য কোনো খুঁত ধরা পড়লে তারা তাকে শাস্তি দিতে ছাড়বে না। এ মেয়েটি কেন বারবার আসে তার কাছে? মনোমোহিনী চোখ পাকিয়ে বলল, এই, খুব যে হিজিবিজি পড়ছিস, বলতো অর্জুনের কটা বউ ছিল? ভরত এক দৃষ্টিতে চেয়ে রইল, কোনো উত্তর দিল না। তাতে খানিক মজাই পেল মনোমোহিনী। পারলি না তো, ছাই লেখাপড়া করেছিস। আচ্ছা এটা বলতো, অর্জুনের কোন বউ তীর ধনুক নিয়ে লড়াই করতে জানে? ভরত এবারও চুপ করে রইল। তাকে এমন চুপ থাকতে দেখে মনোমোহিনী ভেঙচি কেটে বলল, তোর নাম কি ভরত নাকি জড় ভারত রে? ওঠ, উঠে বাইরে আয়। এবার যেন ভরতের সম্বিত ফিরল। তাকে এ মেয়ে বাইরে ডাকছে। মনে জোর এনে ভরত জিজ্ঞেস করল, কেন? আমি বাইরে যাব কেন? তাহলে আমি ভেতরে গিয়ে তোর ঘাড় ধরে টেনে নিয়ে আসবো। ভরত শান্ত স্বভাবের হলেও তার শরীর দুর্বল নয়। আর মনোমোহিনী ছিপছিপে গড়নের কিশোরী। সে ভরতের ঘাড় ধরে টেনে নিয়ে যাবে এ কল্পনাও হাস্যকর। তবু সে অনায়াসে এরকম স্পর্ধার কথা বলতে পারে। শিগগিরই আয়, মহারানী তোকে ডাকছেন। আমার সঙ্গে না গেলে বীরু সর্দার এসে হির হির করে টেনে নিয়ে যাবে। ভরত বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে রইল। এর মধ্যে সে দেখেছে যে এই কিশোরীটি এ রাজ্যের পাট রানীর স্নেহধন্য। কিন্তু পাট রানী তাকে ডাকবেন কেন? সে আবার কি দোষ করল? একটু পরেই একজন দাসী এসে যোগ দিল মনোমোহিনীর সঙ্গে। তার কাছেও এই বার্তার স্বীকৃতি পেয়ে ভরতকে তৈরি হতেই হল। মহারানীর সামনে কিছুটা সজ্জিত হয়ে যেতেই হয়। কিন্তু ভরত লুঙ্গি ছাড়বে কি করে? জানলার কাছে দাঁড়িয়ে আছে দুজন স্ত্রী লোক। একটা ধুতি নিয়ে সে ভেতরের সিঁড়ির তলায় চলে গেল। তারপর গায়ে দিল একটা পিরান। সে বেরিয়ে আসতেই মনোমোহিনী তার পিঠে একটা কিল মেরে বলল, দৌড়ে দৌড়ে চল রে জড় ভরত। ওদিকে বীরচন্দ্র মজলিস কক্ষ থেকে বাইরে বেরিয়ে এলেন। পূর্ব দিকের বারান্দায় দাঁড়িয়ে প্রণাম করলেন সূর্যকে। মন্ত্র উচ্চারণ করলেন না, গুনগুনিয়ে একটা গান ধরলেন ভৈরবী রাগিণীতে। তিনি সারা রাত জেগে আছেন। রাজপ্রাসাদে মহারানী ভানুমতিও জেগেছিলেন তার অপেক্ষায়। সে কথা মনে পড়তে বীরচন্দ্রের গান থেমে গেল। তিনি বারান্দার রেলিং ধরে ঝুঁকে রক্ষীদের উদ্দেশ্যে বললেন, ওরে কে আছিস? দেউড়ি বন্ধ করে রাখবি, কেউ যেন ভেতরে না আসে। আজ সারা দিন আমার সঙ্গে কারোর দেখা হবে না। বীরচন্দ্র জানেন তেজস্বিনী ভানুমতি নীরবে সহ্য করবেন না। একটু পর থেকেই ঘন ঘন দূত পাঠাবেন। এ রাজ্যে একমাত্র রানী ভানুমতি এত্তেলা দিতে পারেন মহারাজকে। প্রাসাদ থেকে খানিকটা দূরে এই বাগান বাড়িটি মহারাজের বিশেষ প্রিয়। মাঝে মাঝে দরবারে না গিয়েও তিনি
দিনের পর দিন এখানে কাটান। গান বাজনা শোনা, ছবি আঁকা, ফটোগ্রাফি এবং নিজের লেখালেখির কাজ সবই এ বাড়িতে। যখন তিনি নিজের কোনো শখে নিমগ্ন থাকেন, তখন 2-3 ঘনিষ্ঠ বয়স্য মাত্র থাকে তার কাছাকাছি। এছাড়া শত জরুরি কাজ থাকলেও কেউ তার সঙ্গে সে সময় দেখা করতে পারে না। লোকের মুখে মুখে এই বাগান বাড়িটির নাম মানাঘর। এই মানাঘরের পিছন দিকে ঘন অরণ্য। বীরচন্দ্র কিছুক্ষণ চুপ করে চেয়ে রইলেন জঙ্গলের দিকে। তিনি গাছপালার শোভা দেখছেন না, বিশেষ কিছুই দেখছেন না, চেয়ে আছেন শুধু। বীরচন্দ্র এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রইলেন প্রায় 8 ঘন্টা। তারপর 2 হাত তুলে আড়মোড়া ভেঙে বললেন, ঠিক যেন প্রতিধ্বনির মতন একটু দূরে সেই রকম আহ শব্দ শোনা গেল। বীরচন্দ্র চমকিত হয়ে ঘুরে দাঁড়ালেন। বারান্দার এক কোণে আপাদ মস্তক চাদর মুড়ি দিয়ে শুয়েছিল এক ব্যক্তি। এতক্ষণ মনে হচ্ছিল একটা কাপড়ের পুঁটলি। সেও উঠে বসে আলস্য কাটাচ্ছে। হাড়পাঁজরা সর্বস্ব, লম্বা শিরিঙ্গে চেহারা, খাড়া নাক, মাথায় কোঁকড়া বাবরি চুল। এই লোকটির নাম পঞ্চানন্দ। সে হাত তুলে মুখের সামনে তুড়ি দিয়ে বলল, হরি হে দীনবন্ধু, পার করো হে ভবসিন্ধু। পঞ্চানন্দকে বারান্দায় এমন ভাবে রাত্রি যাপন করতে দেখে মহারাজ বিস্মিত হলেন না। পঞ্চানন্দের পক্ষে সবই সম্ভব। রাত্রিবেলা গানের আসরে তাকে দেখা গিয়েছিল বটে, কিন্তু বেশিক্ষণ এক জায়গায় বসে থাকার ধৈর্য তার নেই। নেশার পরিমাণটি তার কিঞ্চিত বেশিই হয়েছিল মনে হয়। শুধু জলপথেরই নয়, স্থলপথেও নানা নেশায় সে আসক্ত। পঞ্চানন্দের ব্যবহার অনেকের কাছে বেয়াদবি মনে হতে পারে, কিন্তু এই লোকটির প্রতি মহারাজের বেশ প্রশ্রয়ের ভাব আছে। সাধারণ পেঁচাপেচি ধরনের গৃহস্থ মানুষদের চেয়ে বিচিত্র প্রকৃতির ব্যক্তি মহারাজকে আকর্ষণ করে বেশি। কি হে, অবসিন্ধু পার হবার জন্য এত ব্যস্ততা কিসের? তড়াক করে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে পঞ্চানন্দ মহারাজের প্রতি কূর্নিশের ভঙ্গি করে বলল, ব্যস্ত হব না, ভবসিন্ধুর ওপারেই তো স্বর্গ। সেখানে অপ্সরা কিন্নরীরা ফুরফুরিয়ে ঘুরে বেড়াচ্ছে। মিনি মাগনায় সোমরস। খালি খাও দাও আর ফুর্তি করো। শুধু শুধু আর এখানে পড়ে থেকে কি লাভ? এখানেও তোমারও সব ফুর্তির খুব অভাব হয় বলে তো শুনিনি। ধুস ধুস ধুস, মধুর অভাবে গুড়। বুঝলেন মহারাজ, এখানে সব এখো গুড়। গুড়ের কথা জানি না, শুনতে পাই তুমি ঋণ করে প্রচুর ঘি খাচ্ছ। সঙ্গে সঙ্গে পঞ্চানন্দের মুখের রেখা বদলে গেল। মধুর অভাবের কথা বলার সময় মুখ বিকৃত করেছিল, কিন্তু এবারে পঞ্চানন্দ এক গালে এসে বলল, ঋণ করা টাকায় ঘি খাওয়ার স্বাদই আলাদা। সে সুখ আপনি কখনো পাবেন না মহারাজ। আমার এ রাজ্যে ঋণ করলে কিন্তু শোধ দিতে হয়, নইলে যদি বিপদে পড়ো আমি বাঁচাতে যাব না। বাঘ কি আর গায়ের চাকা বদলাতে পারে? গোটা জীবনটাই আমার চলছে বাটপারি করে, দিব্যি চলেও যাচ্ছে। পঞ্চানন্দ খাঁটি কলকাতার মানুষ। বছর কয়েক আগে হঠাৎ ত্রিপুরায় এসে উপস্থিত। কেউ তাকে আমন্ত্রণ করেনি, তবু সে এখানে দিব্যি মৌরসী পাট্টা গেড়ে বসেছে। রাজদরবারেও প্রবেশ অধিকার পেয়েছে। লোকে বলে কলকাতায় বহু লোককে প্রতারিত করে বহু টাকা ঋণ নিয়ে সে পালিয়ে এসেছে এখানে। স্বাধীন ত্রিপুরায় ব্রিটিশ আইন খাটে না, তার মহাজনরা এখানে টাকা উদ্ধার করতে পারবে না। পঞ্চানন্দের সঙ্গে একটি সুন্দরী স্ত্রী লোকও আছে। অনেকের মতে সে একজন পরস্ত্রী। তাকে নিয়ে এখানে ভেগে এসে সে ইংরেজের আইন ফাঁকি দিয়েছে। মহারাজ বীরচন্দ্র অবশ্য এসব নিয়ে মাথা ঘামান না। লোকটির বুদ্ধি প্রখর, কথাবার্তা চিত্তাকর্ষক। সেই জন্যই মহারাজ পঞ্চানন্দকে পছন্দ করেন। কিছু কিছু রাজকার্যেও
তার পরামর্শ কাজে লাগে, আর স্পষ্ট কথা মুখের ওপর বলে দেয়। এই যেমন আজ বলে বসল, এই আমি বলে রাখলুম, পাঁচু মিত্রের কথা মনে রাখবেন। পলিটিক্যাল এজেন্ট সাহেবের সাকরেদ ওই পেট মোটা উমাকান্ত একদিন আপনার ঘাড়ে চাপবে। মহারাজ একটুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে গোফে তা দিতে লাগলেন। ইংরেজ সরকারের পলিটিক্যাল এজেন্ট এবং তার দেশীয় সহকারী উমাকান্ত কিছুদিন যাবৎ জ্বালাতন শুরু করেছেন নানান ছুতোয়। স্বাধীন ত্রিপুরার অধিপতি হিসেবে তিনি ইংরেজ সরকারের নির্দেশ মানতে বাধ্য নন, আবার ইংরেজদের সঙ্গে শত্রুতাও করা চলে না। তাহলে তাঁর অবস্থাও অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহের মতন হয়ে যেতে কতক্ষণ? গায়ের জোরে ইংরেজরা যা ইচ্ছে তাই করতে পারে। যাক, সকালবেলাতেই এসব কটু কথা চিন্তা করে কোনো লাভ নেই। চিন্তায় বিরতি টেনে মহারাজ আবার কথায় ফিরলেন। তুমি খুশি হবে শুনে যে একদিন উমাকান্ত বেশ জব্দ হয়েছে। দরবারে আমার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিল। আমার সেক্রেটারি বলল, ঠিক আছে আসতে পারো, কিন্তু খালি পায়ে আসতে হবে। প্রথমে তো সে হ্যাটম্যাট করে উঠল, বলল, হ্যাঁ আমি ইংরেজ সরকারের কর্মচারী, পলিটিক্যাল এজেন্টের প্রতিনিধি, আমি যাব খালি পায়ে? ঘোষ মশাই বলল, ইংরেজের কর্মচারী বলেই তো এক স্বাধীন হিন্দু রাজার দরবারে খালি পায়ে যেতে বাধ্য। তখন আর মুখে বাক্য নেই। ঘোষমশাইয়ের এলেম আছে তো, উমাকান্তকে খালি পায়ে হাঁটিয়েছে। সে নাকি ইংরেজিতে স্বপ্ন দেখে, বুট জুতো পরে বাজ্যে যায়, ধরাকে সরা জ্ঞান করে। আমি থাকলে বলতুম, মহারাজের দরবারে নাকে খত দিতে হয়। তা তুমি কি এখন বাড়ি যাবে নাকি হে? কাল যদু ভট্টমশাইয়ের আধখানা গান শুনতে শুনতে নিদ এসে গেল। আমার খুব জোরে নাসিকা গর্জন হয় বলে ঘর ছেড়ে চলে এসেছিলুম বারান্দায়। পিরায়ে দিতে এলে শেষে সপিলে নিজেরে, আহা বন্দিশটি খাসা। শেষটুকুন না শুনে আজ আর যাচ্ছি না। ওটা দরবারি কানাড়া। এই ফটফটে দিনের আলোয় তো আর সে গান শোনা যাবে না। রাত পর্যন্ত এখানেই থেকে যাবে? তা তুমি যদি থেকেই যাও পঞ্চানন্দ, তাহলে এক কাজ করো, ছবির ঘরে গিয়ে রঙগুলো রাখো। আজ পেইন্টিং করার স্বাদ হচ্ছে। ফটোগ্রাফির মতন চিত্র অঙ্কনেও মহারাজ বীরচন্দ্রের বেশ দক্ষতা আছে। রং তুলি সব আসে কলকাতা থেকে। তিনি স্বয়ং কলকাতায় গিয়ে সাহেব পাড়ার নিলামঘর থেকে বিলাতি চিত্র কিনে আনেন। ক্যামেরার ব্যবহার বিষয়ে তিনি যেমন শশীভূষণের কাছ থেকে পরামর্শ নেন, সেই রকম তেল জল রঙে ছবি আঁকার সময় তিনি পঞ্চানন্দের সাহায্য পান। পঞ্চানন্দ যেন খেলার ছলে ফুটিয়ে তুলতে পারে মানুষ ও পশু পক্ষীর নিখুঁত রেখাচিত্র। মহারাজের তা দেখে মনে হয় এ যেন ঈশ্বর দত্ত ক্ষমতা। একজন মানুষকে দেখে হুবহু তার অবয়ব কাগজে তুলতে কজন পারে? ছল চাতুরি করে, ধার করে না বেরিয়ে চিত্রাঙ্কন করে পঞ্চানন্দ অনায়াসে রোজগার করতে পারত। কিন্তু পঞ্চানন্দের সেদিকে কোনো মন নেই। পিতামাতা কিংবা নিজেদের প্রতিকৃতি আঁকবার জন্য বড় মানুষেরা কত পয়সা খরচ করে, কিন্তু পঞ্চানন্দের সেদিকে কোনো মন নেই। সাধারণ কাগজের ওপর সে ইচ্ছে হলে ছবি আঁকে, সেগুলিকে ফেলে ছড়িয়ে দেয়। বেশি মানুষকে নিজের অঙ্কন কৃতিত্ব দেখিয়ে তারিফ নেবার কোনো বাসনাও তার নেই। সেরকম প্রসঙ্গ উঠলেই সে ওষ্ঠ উল্টে বলে, না না, এসব দেখবার মতন কিছু নয়। তারপরই খ্যাস খ্যাস করে ছিঁড়ে ফেলে সদ্য আঁকা কোনো ছবি। মহারাজ বীরচন্দ্রও অবশ্য নিজের আঁকা ছবি কিংবা ক্যানভাসের বড় পেন্টিং অন্যদের দেখাবার ব্যাপারে কুণ্ঠিত। খালি পটে একটি চিত্র ফুটিয়ে তোলার আনন্দেই তিনি মশগুল। আস্তে আস্তে একটা ছবি তৈরি হওয়ার বিস্ময়টাই তিনি উপভোগ করেন। কখনো তাঁর এই বাগান বাড়িতে যদি সাহেব সুবোরা কিংবা বিশিষ্ট ব্যক্তিরা আসে, তখন মহারাজের নির্দেশে ক্যানভাসগুলো সরিয়ে রাখা হয়। তিনি বাইরের লোকদের
তাঁর শিল্পকীর্তি দেখাতে চান না। বীরচন্দ্রের ছবির রেখা পঞ্চানন্দের মতন সাবলীল নয়। তাঁর পেন্টিংও উচ্চাঙ্গের শিল্প হিসেবে বাহবা পাবে না। কিন্তু নিজের আনন্দের জন্য যদি কেউ অপটু হাতেও ছবি আঁকে, তাতেই বা দোষ কি? যার কণ্ঠস্বর সুরেলা নয়, সে কি নিজের আনন্দের জন্যও গান গাইবে না? সব খেলায় সবাই জয়ী হয় না, কিন্তু হিরোরা যদি খেলতে না চায় তাহলে তো কোনো খেলাই হবে না। মহারাজ তার অন্য গুণপনাও জাহির করতে চান না 5 জনের কাছে। তিনি কবিতা রচনা করেন, কিন্তু সাহিত্য জগতে প্রতিষ্ঠা পাবার কোনো বাসনাই নেই তার। শুধু ঘনিষ্ঠ 2-5 জনই সেই কবিতা পাঠ করে। তার কণ্ঠস্বর প্রকৃত গায়কের মতন, কিন্তু অন্তরঙ্গদের কাছেও তিনি 2-1 পদ গান গেয়ে থেমে যান। একমাত্র মহারানী ভানুমতিকে তাঁর কক্ষের নিভৃতে কখনো কখনো পুরো গান শুনিয়েছেন। স্নান সেরে ছবির ঘরে এসে বীরচন্দ্র দেখলেন পঞ্চানন্দ অনেক প্রকার রং তৈরি করে রেখেছে। ক্যানভাসে অসমাপ্ত একটি ছবি। প্রায় মাসখানেক আগে মহারাজ এই ছবিটি প্রায় শেষ করে এনেছিলেন, তারপর ব্যস্ত হয়ে পড়েন অন্য কাজে। একটি ল্যান্ডস্কেপ, এই বাড়ির পেছন দিকের জঙ্গলের দৃশ্য। পঞ্চানন্দ একটি তুলি হাতে নিয়ে সেই ছবির দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে, যেন সে এখনই 1 পোঁচ রং দেবে। মহারাজ একটি কৃত্রিম হুঙ্কার দিয়ে বললেন, ওহে, তুমি আমার ছবির উপর খোদকারি করছো নাকি? ছি 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 ছি, সে কি মহারাজ! আমার 14 পুরুষে কেউ এমন বেয়াদবি করেনি। খোদার ওপরে খোদকারি করব? আমার সাধ্য কি? তবে ইচ্ছে একটু হয়েছিল, তা ঠিকই। কি ইচ্ছে হয়েছিল? ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? তুমি আবার মনের কথা বলতে ভয় পাও কবে? এটা একটা কথার কথা। রাজা মহারাজাদের সামনে এমন বলতে হয়। রূপকথায় পড়েছি আমি। তাহলে আপনি আমাকে অভয় দিচ্ছেন? বিলক্ষণ, মন খোলসা করে বলো। ছবিতে বড় বেশি বেশি জিনিস এসে গেছে। আচ্ছা, এত গাছ কেন? একটুকুও ফাঁকা নেই। ছবিতে শুধু বিষয় আঁকলেই চলে না, ছবিতে শূন্যতারও বিশেষ মূল্য আছে। পেছনের বারান্দায় গিয়ে দেখো গে, জঙ্গলটা এরকমই দেখায়। ছবি আঁকার সময় শুধু খালি চোখে দেখলেই চলে না, মনশ্চক্ষেও দেখতে হয়। আর একটা ব্যাপার দেখুন মহারাজ, দেখুন ক্যানভাসের একেবারে ডান দিকে আপনি একটি শিমুল গাছ এঁকেছেন, তাতে উজ্জ্বল লাল ফুল। ছবিতে আর কোথাও লাল রং নেই। ছবির এক কোণে এরকম গাঢ় রং দিলে সেদিকেই চোখ টেনে নেয়। পুরো ছবিটা মার খায় যে। তা ঠিক। এবার বলো তো, হাতে তুলি নিয়ে তুমি কি চিন্তা করছিলে? বলো, নইলে তোমার গর্দান যাবে। আমার ইচ্ছে করছিল মহারাজ, ওই লাল ফুলগুলো মুছে দিই। একবার লাল রং দিয়ে আঁকা হয়ে গেলে তা কি আর মোছা যায়? কি কেন যাবে না? সেই জন্যই তো সাদা রং গুলেছি, একেবারে না মুছে অস্পষ্টও করে দেওয়া যায়। পঞ্চানন্দ, তুমি ছবি সম্পর্কে এত সব কোথা থেকে শিখলে বলো তো? কোনো সাহেবের কাছে পাঠ নিয়েছিলে? কুসমিন কালেও না। কোনো ছবি আমার চোখকে কষ্ট দেয়, আবার কোনো ছবিতে শুধু চোখ নয়, মনেরও আরাম হয়। সেইভাবেই আমি ছবির ভালো মন্দ বুঝি মহারাজ। সকলের চোখ এরকম হয় না। আমি এই ছবিটা সংশোধন করছি, তুমি দেখো তো। কিছুক্ষণ মহারাজ ছবিটি নিয়ে কাজ করলেন, কিন্তু ঠিক তৃপ্তি পাচ্ছেন না। ঠিক যেন মগ্নতা আসছে না, মন চঞ্চল হয়ে আছে। পঞ্চানন্দ, তুমি আমার বড় ছেলে রাধাকে ঘনিষ্ঠভাবে চিনেছ? যুবরাজ রাধাকিশোর? অবশ্যই চিনি। তিনি অনেক গুণে গুণী। মহারাজ, আপনি যোগ্য পুত্রকেই যুবরাজ পদে বরণ করেছেন। যুবরাজ রাধাকিশোর লাজুক প্রকৃতির, একা একা থাকতে ভালোবাসেন। তার বিশেষ বন্ধু নেই, কিন্তু আমি কথা বলে দেখেছি তার চরিত্রের গভীরতা আছে। তিনি নিজে নিজে অনেক পড়াশোনাও করেছেন। আর কুমার সমরেন্দ্র সম্পর্কে তোমার কি মনে হয়?
রাজকুমারদের নিন্দে করা আমার পক্ষে শোভা পায় না। কুমার সমরেন্দ্রচন্দ্রেরও অনেক গুণ আছে নিঃসন্দেহে। আসলে কেন হে? এই যুবরাজ নিয়ে আপনার অন্দরমহলে এবার একটা দারুণ কোন্দল হবে। কি করে সেটা সামলান আপনি, সেটাই দেখার বিষয়। তুলিটা ফেলে দিয়ে মহারাজও হাসলেন। যদিও ক্ষণে ক্ষণে মহারানী ভানুমতির মুখখানা তার মনে পড়ছে। অন্দরমহলের একটি কক্ষে যে এখন কি ঘটছে, মহারাজের মন সে কথা ভেবে আবার অস্থির হয়ে উঠল। কি করছে এখন ভানু? মহারাজ কাল রাত থেকে এখনো তার ঘরে যাননি। সে তো চুপ করে বসে থাকার মেয়ে নয়। ঠিকই, ভানুমতি তখন মানা ঘরে পাঠাবেন বলে ভরতকে ডেকে আনিয়েছেন। তাকে কয়েকটা প্রশ্ন করেও তার মায়ের কথা মনে করতে পারলেন না। ছেলেটি কথাই বলতে চায় না। এই মহিলা মহলে এসে সে যেন আরো লজ্জায় ঘেমে নিয়ে উঠেছে। ভানুমতির খুব একটা ভরসা হচ্ছে না। ঘরের অন্যদের শুনিয়ে বললেন, হ্যাঁ রে, একে দিয়ে কি কোনো কাজ হবে? মানা ঘরের প্রবেশদ্বারে হুমতুমদো প্রহরীরা দাঁড়িয়ে থাকে, তাদের পেরিয়ে যাবে কি করে? কি রে ছেলে, তুই মানা ঘরে গেছিস কখনো? ভরত দুদিকে মাথা নাড়ল। যায়নি। ভানুমতির ভরসা যেন আরো কমে গেল। ঘরের অন্যদের উদ্দেশ্যে চেয়ে তিনি বললেন, তাহলে কি হবে রে? এ তো পারবে না। না মাসি, ওকে পাঠাও। ও কেন পারবে না? ও ব্যাটা ছেলে, দারোয়ানদের ফাঁকি দিয়ে একবার ফুরুত করে ভেতরে ঢুকে যেতে পারবে না? দুর্বলের ওপর অত্যাচার করে অনেকেই আনন্দ পায়। বালক বালিকা, কিশোর কিশোরীরাও তার বাইরে নয়। ভরত প্রহরীদের হাতে ধরা পড়ে কেমন জব্দ হবে সেটা ভেবেই মনোমোহিনী খলখল করে হেসে উঠল। এদিকে ভানুমতি নিজের হাতের একটি আংটি ঘুরিয়ে বললেন, শোন ছেলে, তুই যদি মানা ঘরের ভিতরে একবার যেতে পারিস, তাহলে মহারাজকে শুধু বলবি মহাদেবী তার জন্য দুয়ার খুলে বসে আছেন। শুধু এই খবরটা দিলে তুই আংটিটা পাবি। আচ্ছা। ভরত আচ্ছা বলে বেরিয়ে গেল। যদিও যেতে তার পা সরছে না। মানাঘরের প্রহরীরা বিশেষ রকম ভীমাকৃতি। ওদের কাছে সে ঘেঁষে না কখনো, কিন্তু মহারানীর নির্দেশও অমান্য করতে পারবে না সে আরও আশঙ্কা করল যে অঘটন ঘটন পটিয়সী ওই মেয়েটি নিশ্চয়ই তার উপর নজর রাখার জন্য পিছু পিছু আসবে। মনোমোহিনী অবশ্য এলো না। এমন প্রকাশ্যে বাগান বাড়ি পর্যন্ত যাওয়া তার পক্ষে সম্ভব নয়। এদিকে চর এসে ভানুমতিকে খবর দিল, প্রহরীরা ভরতকে সিঁড়ির মুখ থেকেই ফিরিয়ে দিয়েছে। ভরত বসে আছে কাছাকাছি এক গাছের নিচে। মহারাজ দৈবাত বেরিয়ে এলে সে কথা বলার চেষ্টা করবে। দাসীদের মধ্যে শ্যামা যেমন চতুর, তেমনি তার চটকদার চেহারা। রাজার বিশ্বস্ত প্রহরীরাও তার সঙ্গে কঠোরভাবে কথা বলে না। দু একজনের সঙ্গে তার গাঢ় সম্পর্কই আছে। আচ্ছা শ্যামা, কেউ ভেতরে ঢুকবে না বুঝলাম, কিন্তু যারা পাহারা দিচ্ছে তাদের দিয়ে খবর পাঠাতে পারিস না? চিত্রা ও বাড়িতে খাবার দাবার দেয়, তাকে বলবি যে কোনো ছুতে শুধু মহারাজের কাছে একবার মহারানী কথাটা উচ্চারণ করবে, তাহলে ওর সব মনে পড়ে যাবে। শ্যামা সেই দায়িত্ব নিয়ে ছুটে চলে গেল বাগান বাড়ির দিকে। ওদিকে মানা ঘরের ভেতরে মহারাজ কিছুতেই তার ছবিটি সংশোধন করে উঠতে পারছেন না। মন বড় অস্থির। একসময় একরকম হাল ছেড়ে দিয়েই বললেন, না, এ ছবিটা আমার আর ভালোই লাগছে না। ল্যান্ডস্কেপ আমারও তেমন পছন্দ নয়। মানুষের ছবি আসল ছবি। মানুষের ছবি আঁকা এত শক্ত কেন বলতো? মুখ তবু আঁকা যায়, কিন্তু ফুল ফিগার দাঁড় করাতে গেলে কিছুতেই সামঞ্জস্য হয় না। সাহেব শিল্পীরা কত হাজারে হাজারে বিবসনা নগ্ন নারীদের ছবি আঁকে, এদেশে কেউ কি পারে? সাহেবরা হুবহু নরনারীর শরীর আঁকতে পারে, তার কারণ তারা যে মডেল নেয়। তার মানে
জীবন্ত কোনো স্ত্রীলোক কিংবা বেটা ছেলেকে ঘন্টার পর ঘন্টা চোখের সামনে রেখে শিল্পীরা তাদের অ্যানাটমি নকল করে। যা, কি যে বলো! কোনো ভদ্র ঘরের মেয়ে ছেলে সবকিছু খুলে টুলে শিল্পীর সামনে দাঁড়াতে রাজি হবে নাকি? মহারাজ, পশ্চিম দেশে মানুষের নগ্ন শরীর নিয়ে চিত্র অঙ্কন কিংবা মূর্তি করা নিন্দনীয় নয়, তাকে ওরা বলে আর্ট। আমাদের এই ভারতেও হিন্দু আমলে উলঙ্গ মূর্তি করা হয়েছে, এমন কত শ্লোকও লেখা হয়েছে। পশ্চিম দেশে মডেল ব্যবহার করার বেশ চল আছে। তবে হ্যাঁ, আপনি যে বললেন ভদ্রঘরের মেয়েদের কথা, সবসময় ভদ্রঘরের মেয়েরা সবটা খোলাখুলি করতে রাজি হয় না। তখন তারা বাজার থেকে মাগি ভাড়া করে আনে। আমি তো কিছুদিন চন্দননগরেই ছিলাম। ফরাসিদের কাছে ওদের ছবি আঁকার কথা খুব শুনেছি। সে দেশ ছবির জন্য খুব সুখ্যাত, জানেন তো? প্যারিস নগরীতে দলে দলে যুবকেরা ছবি আঁকা শেখে। আঁকার স্কুলও আছে। সেখানে বারবনিতা কিংবা কোনো চাকরানিকে রোজ হিসেবে টাকা দেয়। মাস্টারের নির্দেশেই সেই মাগিরা কখনো কাপড় খুলে শুয়ে থাকে, কখনো দাঁড়ায়, কখনো দেয়ালে হেলান দেয়, আর ছাত্ররা একসঙ্গে সেই সব ভঙ্গি আঁকা শেখে। এর মধ্যে দোষের কিছুই নেই। ওহ, এই দেশে তো তা সম্ভব নয়। কেন সম্ভব নয়? রাজপুরীতে কি দাসী চাকরানির অভাব আছে নাকি? মহারাজ, আমি একটি দাসীকে দেখেছি, তার নাম শ্যামা। কি অপূর্ব তার শরীরের গড়ন! নিটোল দুটি বক্ষ, যেন কচি বাতাবি লেবু, সিংহিনীর মতন সরু কোমর, তম্বুরার মতন গুরু নিতম্ব। যখন হাঁটে যেন চলহু কামিনী গজহু কামিনী। তাকে দেখে আমার অনেকবার মনে হয়েছে। চুপ! রাজবাড়ির কোনো দাসীর প্রতি যদি কুদৃষ্টি দাও, তাহলে তোমার গর্দান যাবে। মহারাজ, এই নিয়ে দুবার আপনি আমার গর্দান নেবার কথা বললেন, তবে তো আমার সত্যি খুব বিপদ। এই গর্দানটা আরো কিছুদিন টিকিয়ে রাখার স্বাদ আছে আমার। তাই আর একটু শুধু বলি, আমি বলেছিলাম শ্যামা নামের চাকরানিটিকে ছবি আঁকার মডেল হিসেবে ভালো ব্যবহার করা যায়, এই আর কি। আর মহারাজ, ঘরে অর্ধাঙ্গিনী থাকলেও পুরুষ মানুষ অন্য রমণীর রূপসুধা পান করতে পারবে না, এমন কথা কোনো শাস্ত্রে লেখা আছে কি? আর যদি বা থাকে, স্বয়ং মহারাজ কি তা মানেন? ওহে বাগীশ্বর, তোমাকে নিয়ে আর পারা যায় না। মহারাজ এবার দরজার দিকে মুখ ফিরিয়ে বাইরের প্রহরীদের উদ্দেশ্যে হাঁক দিয়ে বললেন, ওরে, কে আছিস? মহাদেবীর খাস দাসী শ্যামাকে এখানে ডেকে আনতো এখনই। শ্যামাকে বিশেষ খোঁজাখুঁজি করতে হলো না। সেই বাগানবাড়ির সামনেই দুজন প্রহরীর সঙ্গে ফচকেমি করছিল তখন। রাজার আদেশ নিয়ে এলো এক ভৃত্য। সঙ্গে সঙ্গে প্রহরী দুজন তাকে টানতে টানতে ওপরে নিয়ে পৌঁছে দিল ছবি ঘরে। তারপর সে ঘরের দ্বার বন্ধ হয়ে গেল। এখন দ্বীপ প্রহরের আহারের সময়, কিন্তু বাগান বাড়ি থেকে খবর এসেছে মহারাজ এখনো কিছু খেতে চাননি। ভানুমতি হাসি হাসি মুখে বললেন, তাহলে তো আমিও কিছু খাবো না। এদিকে অন্যদের খিদে পেয়ে গেছে। মনোমোহিনী এর মধ্যেই টুকিটাকি কিছু খেয়ে এসেছে। প্রত্যেক দিন সে ভানুমতির সঙ্গে ভাত খায়। ভানুমতির সংকল্প শুনে অন্য কেউ খেতে গেল না। একটু পরেই সুসংবাদ এলো যে শ্যামা ও বাড়ির ওপরে উঠে গেছে। স্ত্রীলোক হয়েও সে কি করে ঢুকলো সেটা বিস্ময়কর হলেও শ্যামার পক্ষে সবই সম্ভব। প্রহরীদের সে পোষা কুকুরের মতন বশ করে ফেলেছে, কিন্তু শ্যামা ফিরে আসছে না কেন? খানিক বাদে ভানুমতি সত্যিকারের উতলা হয়ে উঠলেন। ওখানে তো তাকে ঘন্টার পর ঘন্টা থাকতে বলা হয়নি। কোনো প্রহরের সঙ্গে গোপনে আসনাই করছে নাকি? মহারাজের কানে টুক করে কথাটা তুলেই তো সে ফিরে আসবে। শ্যামার কোনো বিপদ হলো? যদিও ভানুমতি জানেন মহারাজ বীরচন্দ্র খুব ক্রুদ্ধ হলেও কাউকে চরম শাস্তি দেন না, কিন্তু শ্যামাকে ভানুমতি বিশেষ পছন্দ করেন। তাই তার জন্য দুশ্চিন্তায় ছটফট করতে করতে তিনি বলতে লাগলেন, ওরে দেখ না, শ্যামার কি হলো একটু দেখ না। তিনজন চর আড়াল থেকে নজর রাখতে লাগলো বাগান বাড়ির দিকে।
ভরত একটা গাছতলায় নিথর হয়ে বসে আছে। শ্যামার কোনো চিহ্নই নেই। ভরত সাক্ষী আছে, শ্যামাও বাড়িতে ঢুকেছে বটে, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসেনি। মহাদেবী ভানুমতী বহুকাল এসেছেন এই প্রাসাদের পাটরানী হয়ে। মহারাজ তার খেলার সাথী। তিনি এই মহা খামখেয়ালি প্রায়শ হঠকারী স্বামীকে চেনেন তার হাতের ভাগ্যরেখার মতোই। ফলে ভানুমতীর ভ্রু একটু কুঞ্চিত হল। গত রাত থেকে মহারাজ চলেছেন নিজের গতে। এই লক্ষণগুলি মহাদেবী চেনেন। ফলে ভানুমতীর পক্ষ থেকে এবার একটি বিশেষ নির্দেশ এলো প্রহরী দুজনের কাছে। মহারাজের আদেশ তারা কাউকে ভেতরে ঢুকতে দেবে না, সেটা ঠিক কথা, কিন্তু মহারানীর নিজস্ব দাসী শ্যামাকে তারা ভেতরে যেতে দিয়েছে কেন? কার আদেশে? জানতে চাইলেন মহাদেবী। তার অভিমান ক্রমে ক্রোধে পুঞ্জীভূত হতে লাগলো এইবার। শ্যামা, শ্যামা, চিরবিশ্বস্ত শ্যামা, এতক্ষণ সে কথা বলছে স্বয়ং মহারাজের সঙ্গে। অসম্ভব, বলে দিল ভানুমতীর অভিজ্ঞতা। শ্যামা ও বাড়িতে কোথায় আছে এবং এতক্ষণ কি করছে তা যদি প্রহরীরা মহারানীকে না জানায়, তাহলে প্রহরী দুজনের গ্রামের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। প্রহরীরাও মহারানী ভানুমতীর ক্ষমতা জানে। তার আদেশে শুধু দুটি বাড়ি কেন, পুরো একটা গ্রাম জ্বলে যেতে পারে। তারা ভানুমতীর চরকে জানিয়ে দিল যে শ্যামা রয়েছে স্বয়ং মহারাজের সঙ্গে, একই ঘরে অনেকক্ষণ। আর সে কোনো শাস্তিও পায়নি, কারণ তার এবং মহারাজের কথোপকথনও শোনা যাচ্ছে মাঝে মাঝে। প্রহরীরা আরও যা জানালো তা মহারানীর কানে তোলা যায় না। একজন প্রহরী বন্ধ দরজার চাবির গর্ত দিয়ে দেখেছে যে শ্যামার অঙ্গে বসন নেই। সে রঙ্গিনীর মতন দাঁড়িয়ে আছে একটি চেয়ারের হাতল ধরে। এই চরম সংবাদ ভানুমতীর কাছে পৌঁছনোর পরে কি করবেন তিনি? শ্যামা নাকি মহারাজ বীরচন্দ্র, কার উপর বেশি ক্রুদ্ধ হলেন রানী? দাসীদের মধ্যে শ্যামাকেই তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, ভরসা করতেন। আর সেই কিনা, কিন্তু তবু সে তো দাসী। আর তার প্রাণসখা বীরচন্দ্র রাতে আসার কথা দিয়ে রাখলেন না। জানেন ভানুমতী তার প্রতীক্ষায় থাকবে, তাও সেসব অগ্রাহ্য করে শেষে শ্যামাকে নিয়ে। ছি ছি ছি! লখনৌয়ের বাইজির জন্য যে মানা ঘরের দরজা খোলেনি, সেই মানা ঘরে শেষে ওই দাসী শ্যামার জন্য নারী ঢোকালেন মহারাজ, তাও আবার যে গিয়েছিল ভানুমতীরই দূত হয়ে। ভানুমতী দাবা বরে খেলতে বসেছেন, যার একদিকে তার বিদ্বেষ আর সন্দেহের কালসাপ, অন্যদিকে রাজনীতি। এত সহজে হার মানার পাত্র নন মণিপুর দুহিতা মহাদেবী ভানুমতী। মির্চি গল্প গোল্ড মাইনে শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, মুখ্য চরিত্রে কথক অর্ঘ্যমাল্য মাইতি ও পিয়ালি পাঠক, ভরত দেবজিৎ মুখার্জি, ভানুমতী সমৃদ্ধি গুহ, মহারাজ ইন্দ্রনীল ভাদুরী, মনোমোহিনী প্রিয়াঙ্কা দাস, পঞ্চানন্দ বুম্বা রায়। এছাড়াও রয়েছে অন্যান্য শিল্পীবৃন্দ। আবহ সঙ্গীত জয় ঘোষ, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ডমাইন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। মির্চি নিবেদন
গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।